আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন, সেই প্যাটার্নের অনুশীলনের যে অঙ্কগুলো আছে শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমি বিস্তারিতভাবে দেখাবো। এর আগে আমি পার্ট অন করেছি, এই পার্ট অনটা তোমরা যারা দেখো নাই, সেখানে উদাহরণ এবং বেসিক নিয়ে আমি কথা বলেছি, সেই পার্ট অনটা তোমরা দেখে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি প্রথমেই অনুশীলনী একের তোমাদের মূল বইয়ের যে অনুশীলনী একের ভেতরে যে শুরুটা হয়েছে, 3টে এমসিকিউ দিয়ে শুরু হয়েছে, সেই 3টে এমসিকিউ আমি এখানে লিখেছি। এখানে বলা আছে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে আমি আমার পার্ট অনে একটা বেসিকের অঙ্ক নিয়ে খেলা বা সংখ্যা নিয়ে খেলা এই ধরনের একটা আলোচনায় আমি বলেছিলাম, যে কোনো দুই অঙ্কের সংখ্যা অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ তুমি দুই সংখ্যার যে কোনো সংখ্যা তুমি নাও, ধরো তুমি 27 নিলা, তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে মানে কি? স্থান বিনিময় করার পরে অঙ্কদ্বয় হবে বা সংখ্যাটি হবে। স্থান বিনিময় করা মানে হলো যে 2-এর জায়গায় 7কে লিখতে হবে এবং 7-এর জায়গায় 2কে লিখতে হবে। তাহলে বড়কে 72। আমরা যদি এই দুটো এখন বিয়োগ করি, 72-এর মধ্যে থেকে আমরা যদি 27কে বিয়োগ করি, তাহলে এখানে আসবে 5 আর এখানে থাকবে 4। তাহলে এই যে 45 যেটা আমরা বিয়োগফলটা পেলাম, এই বিয়োগফলটা অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 9 দ্বারা একে ভাগ করা যাবে। তাহলে 45কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা 5 পাবো, অর্থাৎ 9 দ্বারা ভাগ করতে আমরা পারলাম। অপরদিকে যে কোনো সংখ্যা তোমার ইচ্ছা মতো আরেকটা সংখ্যা যদি আমরা দেখাই, কেউ যদি ধরো 81 নিল, তাহলে এই সংখ্যাটার অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করিয়ে দেই, অর্থাৎ 8-এর জায়গায় 1 লিখলাম আর 1-এর জায়গায় 8 লিখলাম, অর্থাৎ 81 মধ্যে থেকে এখন যদি আমরা 18 বিয়োগ করি, তাহলে যে সংখ্যাটা পাবো, যে বিয়োগফলটা পাবো, সেটা অবশ্যই 9 দ্বারা কিন্তু বিভাজ্য হবে। 8 আছে কত হলে 11, 3 হাতে থাকে 1, তাহলে 2 আছে কত হলে 8 হবে 6। এই যে 63, এটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য। 7 নং, আমরা জানি 7 নং 63। তাহলে এই বেসিকটুকুকে কাজে লাগিয়ে আমরা এখানে দেখো ওইভাবে দুই অঙ্ক বিশিষ্ট অঙ্ক আছে আমাদের, কত? এইটা আছে এবং এইটা আছে। তাহলে আর বাকিগুলো কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে এই দুটা আমাদের কিন্তু আগেই আমরা বাদ দিয়ে দিতে পারি। এখন কি বলছিলাম, যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে তাদের বিয়োগফল। তাহলে এখানে অঙ্কদ্বয় স্থান বিনিময় করছে, 5-এর জায়গায় ওরা 2 লিখছে, 2-এর জায়গায় 5 লিখছে, কিন্তু এই চিহ্নটা কিন্তু ঠিক নাই, তাহলে এটা কিন্তু আমাদের ভুল অ্যান্সার। এইখানে দেখো সব কিছুই মাইনে চলছে, যে আমরা 75 লিখছে, লেখার পরে স্থান বিনিময় হয়েছে অঙ্কদ্বয়ের, কারণ এই 7-এর জায়গায় 5 লেখা হয়েছে, 5-এর জায়গায় 7 লেখা হয়েছে। তাহলে এটা যদি আমরা, এটা অবশ্যই কিন্তু 9 দ্বারা আমাদের বিভাজ্য হবে। তাহলে আমরা যদি দেখি 75 থেকে যদি 57 আমরা বিয়োগ করি, তাহলে 7 আছে কত হলে 15 হবে, 8 হাতে থাকে 1, তাহলে 18। এই 18 কিন্তু অবশ্যই 9 দ্বারা বিভাজ্য, কারণ আমরা জানি 9 দুগুণা 18। তাহলে এই যে বিভাজ্য হলো, তাহলে এই আমাদের রাইট অ্যান্সার হবে কিন্তু 1-এর জন্য এই ঘ নাম্বারটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আমরা 2-এ আসবো। 2-এ বলতেছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত। তাহলে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত, এটা যদি আমরা দেখি, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক মানে ক্রমিক মানে কি পরপর, যেমন 1-এর পরে বিজোড় সংখ্যা 3, 3-এর পরে 5, 5-এর পরে 7। কেন আমরা 2, 4 এগুলো বললাম না? বলতেছে বিজোড়, ক্রমিক বিজোড় সংখ্যা। এখানে 2, 4, 6 এগুলো কিন্তু জোড়, এই জন্য 2, 4, 6 এগুলো কিন্তু জোড় সংখ্যাগুলো আসবে না। তাহলে বলতেছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত। তাহলে আমরা প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা হিসেবে আমরা জানি 1। তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যা যদি আমরা লিখি, বিজোড় স্বাভাবিক সংখ্যা, তাহলে প্রথমটা আমরা 1 পেলাম, 1কে কিন্তু একই, পরেরটা আমাদের কি
3, তাহলে 1 এবং 3 যদি আমরা যোগ করি তাহলে যোগফল, এগুলো হলো আমরা স্বাভাবিক সংখ্যা। এই পাশ দিয়ে আমরা বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো লিখতেছি, বিজোড় স্বাভাবিক সংখ্যা, আর এই পাশ দিয়ে লিখতেছি সেগুলোর যোগফল। মাঝ দিয়ে আছে আমাদের যোগফল। তাহলে 1, এখন প্রথম দুইটা স্বাভাবিক সংখ্যা যোগ করলে 4, তারপরে 3টা স্বাভাবিক সংখ্যা যদি আমরা তিনটা স্বাভাবিক বিজোড় সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে পাবো 9, তারপরে 4টা স্বাভাবিক বিজোড় সংখ্যা যদি আমরা যোগ করি, 5-এর পরে আমাদের বিজোড় সংখ্যা 7 অর্থাৎ 16, তারপরে আমরা যদি 5টা বিজোড় স্বাভাবিক সংখ্যা যোগ করি তাহলে হবে আমাদের 25। তাহলে আমরা যে যোগফলগুলো পাচ্ছি যদি খেয়াল করি, 1-এর উপর স্কোয়ার দিলে 1 হবে, 2-এর উপর স্কোয়ার দিলে 2 হবে, 4 হবে, 2-এর উপর স্কোয়ার দিলে 4 হবে, 3-এর উপর স্কোয়ার দিলে 9 হবে, 4-এর উপর স্কোয়ার দিলে কিন্তু 16 হবে, 5-এর উপর স্কোয়ার দিলে কিন্তু 25 হয়। তাহলে আমরা যদি খেয়াল করি বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো যদি যোগ করি, প্রথম একটা পদ যোগ করলে সেই পদ সংখ্যার উপর স্কোয়ার, 2টা পদ যোগ করলে 2-এর উপর স্কোয়ার, 3টা পদ যোগ করলে 3-এর উপর স্কোয়ার, 4টা পদ যোগ করলে 4-এর উপর স্কোয়ার, 5টা পদ যোগ করলে 5-এর উপর স্কোয়ার। তাহলে ক সংখ্যক পদ যদি আমরা যোগ করি তাহলে আমরা কি আসবে? সুতরাং ক সংখ্যক পদের যোগফল, ক সংখ্যক, এটা কিন্তু বিজোড় সংখ্যার ক্ষেত্রে বলতেছি, ক সংখ্যক পদের যোগফলটা তাহলে আমাদের কি আসবে? যোগফলটা আসবে, যেহেতু যতগুলো পদ বা যতগুলো সংখ্যক পদ সেই সংখ্যার উপর কিন্তু স্কোয়ার হচ্ছে। এখানে 1, 2, 3, 4, 5টা পদ ছিল, 5-এর উপর স্কোয়ার হয়েছে। এখানে 4টা পদ ছিল, 4-এর উপর স্কোয়ার হয়েছে। তাহলে যদি কটা পদ থাকে তাহলে ক উপর কিন্তু স্কোয়ার হবে। তাহলে এইটা আমাদের কোন অপশনে আছে? এইটা আমাদের আছে গ নাম্বার অপশনে। তাহলে এই গ নাম্বার হবে কিন্তু আমাদের এটার জন্য অ্যান্সার। তোমাদের বইয়ে যে 3 নাম্বার এমসিকিউটা ছিল সেটা আমরা সমাধান করব। এখানে বলতেছে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা কিনা, বা বলতেছে পূর্ণবর্গ সংখ্যা 1 নাম্বার অপশনে। তাহলে আমরা প্রথম 3টা বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কিন্তু আগেই নির্ণয় করে রেখেছি বা বের করেছিলাম আমাদের আগের প্রবলেমটা সলিউশন করার জন্য। এই যে দেখো, তাহলে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলবো? পূর্ণবর্গ সংখ্যা বলতে আমরা 1, 4, 9, 16 মানে হলো যে 1-কে বর্গ করলে আমরা 1 পাই, 2-কে বর্গ করলে 4 পাই, 3-কে বর্গ করলে 9 পাই। এরকম বর্গ করার পরে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাদেরকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলে থাকি। তাহলে এই যে এখানে 3টি স্বাভাবিক বিজোড় সংখ্যা, 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল 1, 3, 5। তাহলে আমাদের 9 আসছে, 9 কিন্তু 3-কে বর্গ করলে পাওয়া যায়, তার মানে 9 আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এই 1 নাম্বার অপশনটা কিন্তু সঠিক। এখন বলতেছে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি বিজোড় সংখ্যা। তাহলে দেখো আমরা প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা যে যোগ করেছিলাম 1, 3, 5, তার কিন্তু ফলাফল হিসেবে বা যোগফল হিসেবে আমরা পেয়েছি 9, অর্থাৎ বিজোড় সংখ্যা, এটাও কিন্তু সঠিক। এখন মৌলিক সংখ্যা কিনা, এখন 9 প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা যোগ করার পরে আমরা কিন্তু পেয়েছি 9। তাহলে এই 9 কিন্তু মৌলিক সংখ্যা না। কারণ হলো আমরা জানি মৌলিক সংখ্যা হলো সেই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই সকল সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলে থাকি। তাহলে মৌলিক সংখ্যা, তাহলে এটা যদি আমরা সেই সংখ্যার দিকে তাকাই তাহলে দেখো আমরা 9-কে 1 দ্বারা ভাগ করতে পারবো, 9-কে 9 দ্বারাও ভাগ করতে পারবো, এই 9-কে কিন্তু আবার 3 দ্বারাও ভাগ করা যাবে। তাহলে এই যে মৌলিক সংখ্যা হতো যদি এইটা আর এইটাতেই শেষ হয়ে যেত, মাঝখানে যদি অন্য কোনো সংখ্যা না পাওয়া যেত যে সংখ্যা দ্বারা 9 নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে এখানে যেহেতু এই 3 মাঝখানে আর একটা সংখ্যা পাওয়া গেছে 3, তাহলে এক্ষেত্রে কিন্তু 9 মৌলিক সংখ্যা না। তার মানে হলো আমাদের এখানে যে 3টা অপশনের কথা বলছে তার মধ্যে 3 নাম্বার অপশনটা ভুল। তাহলে 1 এবং 2 আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমাদের 1 এবং 2 কোথায় আছে? ক
কতে আছে, তাহলে এই ক নাম্বার হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এখন আমরা তোমাদের বইয়ের যে 4 নাম্বার অঙ্কটা, তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে আমরা ক নাম্বারটা বলছে কি পাশাপাশি দুটি পদের পার্থক্য, তাহলে আমরা লিখব যে সুতরাং পাশাপাশি দুটি পদের পার্থক্য, পাশাপাশি দুটি পদের পার্থক্য। তাহলে পার্থক্য মানে বিয়োগ করতে হবে, তাহলে আমরা পরের পদ বিয়োগ আগের পদ দেব। ধরো 12 বিয়োগ 7 করলে আমরা কত পাচ্ছি? 5 পাচ্ছি। তাহলে আমরা যদি খেয়াল করি যে পরের পাশাপাশি দুটি পদ যদি খেয়াল করি, 17-র মধ্যে থেকে যদি তোমরা 12 বাদ দাও তাহলেও দেখবে যে পার্থক্য 5 আসবে। 22-এর মধ্যে থেকে যদি 17 বাদ দাও দেখবে পার্থক্য 5 আসবে। 27-এর মধ্যে থেকে যদি তোমরা 22-কে বাদ দাও দেখবে পার্থক্য 5 আসবে। তাহলে এখন বলতে পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। তাহলে 27-এর পরের সংখ্যাটা কি হবে? 5 বেশি হবে, কারণ 17 থেকে 5 বেশি হয়ে 22 হয়েছে, 22-এর থেকে 5 বেশি হয়ে 27 হয়েছে। তাহলে আমরা লিখব সুতরাং পরবর্তী প্রথম পদ, পরবর্তী প্রথম পদ, তাহলে আমাদের 27 যোগ 5 মানে হলো 32, এবং পরবর্তী দ্বিতীয় পদ, পরবর্তী দ্বিতীয় পদটা আমাদের কি হবে? তাহলে 32 যোগ 5 অর্থাৎ 37। তাহলে ক নাম্বার কিন্তু আমাদের যে কোশ্চেন যা চেয়েছে যে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য, আমরা পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করেছি এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে বলছে। এই যে পরবর্তী প্রথম সংখ্যা এটা আমাদের এইটা, পরবর্তী দ্বিতীয় সংখ্যা আমাদের এইটা। এখন আমরা খ নাম্বারটা করব। দেখো খ নাম্বারে তাহলে পাশাপাশি দুটি পদের পার্থক্য, পাশাপাশি দুইটি পদের পার্থক্য, দুটি পদের পার্থক্য হবে আমাদের তাহলে 17 বিয়োগ 6 অর্থাৎ পার্থক্য হলো আমাদের 11। তাহলে দেখো 6 থেকে 11 বেড়ে 17 হয়েছে, 17 থেকে 11 বেড়ে 28 হয়েছে, 28 থেকে 11 বেড়ে 39 হয়েছে, 39 থেকে 11 বেড়ে 50 হয়েছে। তাহলে আমরা লিখব সুতরাং পরবর্তী প্রথম সংখ্যা, পরবর্তী প্রথম সংখ্যা, তাহলে পরবর্তী প্রথম সংখ্যা 50-এর সাথে আমাদের 11 যোগ করে দিতে হবে, তার মানে 61 হবে আমাদের পরবর্তী প্রথম সংখ্যা। এবং পরবর্তী দ্বিতীয় সংখ্যা হবে 61-র সাথে 11 যোগ করলে যেটা পাবো সেটা হবে আমাদের 72। তাহলে খ নম্বরে আমাদের যা চেয়েছিল পাশাপাশি দুটি পদের পার্থক্য আমরা বের করেছি এবং পরবর্তী দুটি সংখ্যা 61 এবং 72 আমরা বের করেছি। তাহলে দেখো এখানে আমি 5 নাম্বার, তোমাদের মূল বইয়ের যে 5 নাম্বার প্রশ্নটা আছে, এখানে বলছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে সংখ্যা প্যাটার্ন দুটো আছে, ক এবং খ। তাহলে ক নাম্বার প্যাটার্নটা যদি আমরা একটু লিখি তাহলে 1 1 2 3 5 8 13 ডট ডট ডট। এবং খ নাম্বারটা যদি আমরা পাশাপাশি নিচে নিচে লিখি যে 4 4 5 6 8 11 ডট ডট ডট। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, দেখো আমাদের দুটি সংখ্যা প্যাটার্ন খেয়াল করি। প্রথম সংখ্যা প্যাটার্নের প্রথম পদ এবং দ্বিতীয় সংখ্যা প্যাটার্নের প্রথম পদ কিন্তু পার্থক্য 3। আবার প্রথম প্যাটার্নের দ্বিতীয় পদ, দ্বিতীয় প্যাটার্নের দ্বিতীয় পদের মধ্যে পার্থক্য 3। অর্থাৎ এভাবে যদি খেয়াল করি প্রত্যেকটি পদের পার্থক্য খেয়াল করো 3 3 করে কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ তার মানে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের প্রথম সংখ্যা প্যাটার্ন এবং দ্বিতীয় সংখ্যা প্যাটার্নের মধ্যে মিল রয়েছে। কি মিল রয়েছে? প্রথম সংখ্যা প্যাটার্নের প্রথম পদ যা, তৃতীয় সংখ্যা প্যাটার্নের প্রথম পদ তার থেকে 3 বেশি।
প্রথম প্যাটার্নের দ্বিতীয় পদ যা, দ্বিতীয় প্যাটার্নের দ্বিতীয় পদটা তার থেকে 3 বেশি। এভাবে প্রত্যেকটাই দেখো 3 3 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলবো যে প্রদত্ত সংখ্যা প্যাটার্ন দুটির মধ্যে মিল রয়েছে। প্রদত্ত সংখ্যা প্যাটার্ন দুটির মধ্যে মিল রয়েছে, কারণ প্রথম সংখ্যা প্যাটার্নের প্রতিটি পদ থেকে দ্বিতীয় সংখ্যা প্যাটার্নের পদগুলো 3 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা গেল আমাদের মিল আছে কিনা সেই কোশ্চেনটার অ্যান্সার আমরা দিয়ে ফেললাম। এখন আমাদের বলছে প্রতিটি তালিকার পরবর্তী পদ, তাহলে প্রথম সংখ্যা প্যাটার্নটির প্রথম সংখ্যা প্যাটার্নটির পরবর্তী পদ। তাহলে পরবর্তী পদ কি হবে? দেখো আমরা যদি খেয়াল করি, এই প্রথম দুটি পদের যোগফল হয়েছে তৃতীয় পদ, চতুর্থ পদটা হয়েছে তার আগের দুটি পদের যোগফলের সমান। তারপরে এই যে 5 এই পদটা অর্থাৎ এটা পঞ্চম পদ, এই পঞ্চম পদটা হয়েছে কিন্তু তার আগের দুটো পদের যোগফল। তাহলে পরবর্তী পদ 13, পরবর্তী পদটা হবে কি এই 8 এবং 13-র যোগফলের সমান। তাহলে আমরা লিখতে পারি 8 যোগ 13, অর্থাৎ পরবর্তী সংখ্যাটা হবে কিন্তু এখন এইটার ক্ষেত্রে পরবর্তী দ্বিতীয় সংখ্যা প্যাটার্নটির পরবর্তী পদ কি হবে? দ্বিতীয় সংখ্যা প্যাটার্নটির পরবর্তী পদ হবে, তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6, এখানে 1 2 3 4 5 6, অর্থাৎ 7 নম্বর পদটা হবে প্রথম প্যাটার্নটা থেকে 3 3 করে এই পদগুলো দ্বিতীয় প্যাটার্নের পদগুলো বৃদ্ধি পেয়েছে। তাহলে 13 আছে উপরে প্রথম সংখ্যা প্যাটার্নে, তাহলে দ্বিতীয় সংখ্যা প্যাটার্নটিতে ওই পদটা অর্থাৎ 7 নম্বর পদটা 13-র সাথে 3 যোগ করে দিলে আমাদের হয়ে যাবে, অর্থাৎ 13 প্লাস 3 মানে 16 হবে। তাহলে এইটা আমাদের একটা অ্যান্সার, পরবর্তী পদের জন্য আমাদের এইটা আর একটা অ্যান্সার, এবং মিল রয়েছে কিনা সেটার অ্যান্সার কিন্তু এটা। দেখো এখানে আমি 6 নম্বর কোশ্চেন, তোমাদের মূল বইয়ের যে 6 নম্বর কোশ্চেনটা আছে সেটা আমি লিখে রাখছি 5, 13, 21, 29, 37 ... কতে বলছে 29 ও 37-কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে ক নাম্বারটা আমরা কিভাবে সমাধান করব দেখো। তাহলে আমাদের 29 ও 37-কে দুটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে আমরা 29 যদি লিখি, তাহলে 29-কে আমরা আর কিভাবে লিখতে পারি? আমরা যদি এটাকে ভেঙে 25 যোগ 4 লিখি তাহলে কিন্তু আমাদের 29 ঠিক থাকলো। এখন 25-কে আমরা 25-এর পরিবর্তে 5-এর উপরে স্কোয়ার দিতে পারি, এবং 4-এর পরিবর্তে আমরা কিন্তু 2-এর উপরে স্কোয়ার দিতে পারি, কারণ 5-এর উপরে স্কোয়ার মানে 25, 4-এর উপরে 2-এর উপরে স্কোয়ার মানে কিন্তু 4। অর্থাৎ আমাদের এই 29টাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে, বর্গের সমষ্টি মানে কি? বর্গ মানে স্কোয়ার এবং সমষ্টি মানে যোগ। তাহলে দেখো দুটি এবং 5 এবং 2 এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। তাহলে 5 প্রথম স্বাভাবিক সংখ্যার উপরে বর্গ যোগ দ্বিতীয় স্বাভাবিক সংখ্যার উপর বর্গ, তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে কিন্তু আমরা 29-কে দেখাতে পেরেছি। তারপরের সংখ্যা আমাদের আছে 37। তাহলে 37-কে আমরা কিন্তু ভেঙে 36 প্লাস 1 লিখতে পারি। তাহলে 36-এর পরিবর্তে আমরা কিন্তু 6-এর উপর স্কোয়ার দিলে আমরা জানি 36 হয়, আর 1-এর উপর স্কোয়ার দিলেও কিন্তু একই হয়। অর্থাৎ এখানে
এই 36 - 1 মানে আমার 37, মূল যে আমাদের সংখ্যা 37 এটা ঠিক আছে। মাঝখান থেকে আমরা এই 37টাকে ভেঙে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে দেখাতে পেরেছি। তাহলে ক নাম্বারের অ্যান্সার কিন্তু আমাদের এইটুকুই। এখন খ নাম্বারে বলতেছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা যদি খেয়াল করি যে আমাদের যে সংখ্যা প্যাটার্নটি দেয়া আছে এই সংখ্যা প্যাটার্নটির পরপর দুটি পদের পার্থক্য যদি আমরা 13-র মধ্যে থেকে 5 বিয়োগ করি তাহলে কিন্তু 8 হবে। আবার 21-এর মধ্যে থেকে যদি 13 বিয়োগ করি তাহলেও কিন্তু 8 হবে। অর্থাৎ পরপর দুটি পদের পার্থক্য, পরপর দুটি পদের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি 8। এখন তাহলে এই 37-এর পরের সংখ্যাটা কি হবে? 37-এর সাথে 8 যোগ করে দিতে হবে। তাহলে আমরা লিখব সুতরাং পরবর্তী প্রথম সংখ্যা, তাহলে পরবর্তী প্রথম সংখ্যাটা হবে আমাদের 37-এর সাথে 8 যোগ করে দিব, তাহলে এটা হবে আমাদের 45। তারপরে পরবর্তী দ্বিতীয় সংখ্যা, তাহলে 45-এর সাথে আমরা 8 যোগ করে দিব, তাহলে আমাদের হবে 53। তারপরে পরবর্তী তৃতীয় সংখ্যাটা হবে আমাদের 53-এর সাথে যদি আমরা 8 যোগ করে দেই তাহলে কিন্তু হবে আমাদের 61। এবং আমাদের যেহেতু 4টি পদের কথা বলছে এবং পরবর্তী চতুর্থ পদটা আমাদের কি হবে? 61-র সাথে যদি আমরা 8 যোগ করে দেই অর্থাৎ 69 হবে আমাদের পরবর্তী সংখ্যাটি। তাহলে আমাদের পরবর্তী 4টি সংখ্যার কথা বলেছিল। আমরা পরবর্তী প্রথম সংখ্যা 45 পেয়েছি, পরবর্তী দ্বিতীয় সংখ্যা 53 পেয়েছি, পরবর্তী তৃতীয় সংখ্যা 61 পেয়েছি এবং পরবর্তী চতুর্থ সংখ্যা 69 পেয়েছি। এটাই আমাদের খ নাম্বারের অ্যান্সার। দেখো এখন আমরা গ নাম্বার কোশ্চেনটা সমাধান করব। গ নাম্বার কোশ্চেনে বলছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি। আমরা জানি সমষ্টির সূত্রটা আমাদের মনে রাখতে হবে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা এবং ভাগ 2। এটা হলো আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র। এই সূত্রটার মাধ্যমে আমরা এই অঙ্কটা করব। তাহলে প্রথম পদ মানে একদম শুরুতে যে পদটা আছে সেটা আমাদের কত? 5 আছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন শেষ পদটা আসলে কোথায়? এখানে 1 2 3 4 5টা পদ দেয়া আছে, কিন্তু আমাদের বলতেছে 50টি সংখ্যার সমষ্টি বের করার। অর্থাৎ এইভাবে যখন 50 নাম্বার সংখ্যা আসবে সেই পর্যন্ত সবগুলো সংখ্যা যোগ করলে কত আসবে সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে এখন এখানে 5 নাম্বার পদ আছে, তাহলে 50 নাম্বার পদে শেষ পদটার জন্য আমাদের 50 নাম্বার সংখ্যাটা মানে এইখানে 5 6 এইভাবে 50 নাম্বারে যখন যাব তখন সেই সংখ্যাটা কত সেটা আমাদের জানতে হবে, না হলে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতেছি না। তাহলে সেটা জানার জন্য আমাদের এই প্যাটার্নটাকে, এই সংখ্যা প্যাটার্নটার বীজগণিতিক রাশি বা সাধারণ পদ আমাদের বের করে নিতে হবে। তাহলে দেখো আমরা এটা সাধারণ পদ, প্রথম পদটা কি দেয়া আছে? প্রথম পদ দেয়া আছে আমাদের 5। এখন এমনভাবে আমরা লিখব যেন 5 ঠিক থাকে কিন্তু একটা প্রত্যেকবার একই নিয়ম ফলো করা যায়। তাহলে ধরো 8-এর সাথে যদি আমরা 1 গুণন করি তাহলে তো 8ই হবে, তার মধ্যে যদি আমরা 3 বিয়োগ করে দেই তাহলে কিন্তু 5 হয়। তাহলে দ্বিতীয় পদের ক্ষেত্রে দেখো সেই নিয়মটা আমরা ফলো করতে পারি কিনা। দ্বিতীয় পদের ক্ষেত্রে আমাদের কত আছে? 13। তাহলে এখন এই অংশটা কিন্তু আমাদের ফিক্স থাকবে। এই যে 8 গুণ বিয়োগ যে 3, শুধু এই 1-এর জায়গায় দ্বিতীয় পদের জন্য 2 বসালে যদি এই 13 আসে, আবার তৃতীয় পদের জন্য 3 বসালে যদি 21 আসে, তার মানে তাহলেই কিন্তু আমরা আমাদের বীজগণিতিক রাশিটা পেয়ে যাব। দেখো এখন 8 গুণন 2 দিলাম, তাহলে 16, 16-র মধ্যে থেকে যদি 3 বাদ দিই তাহলে কিন্তু 13 আসে। তাহলে তৃতীয় পদ যদি আমাদের দেয়া আছে কত? 21। তাহলে এটা 8 গুণন 3 দিলে 3 8 24, এর মধ্যে 3 বিয়োগ করলে আমাদের তৃতীয় পদ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তার মানে হলো যে এই নিয়ম অনুযায়ী আমরা সবগুলো পদ পেয়ে যাচ্ছি। এরপরে যদি আমরা 29-কে
চতুর্থ পদ হিসেবে লিখি, তাহলে এখানে 4 গুণন করলে 32-এর মধ্যে থেকে 3 বাদ দিলে আমাদের 29 হবে। আবার পঞ্চম পদের জন্য আমাদের এখানে 5 হবে, তাহলে 5 5টা 40-এর মধ্যে থেকে 3 বিয়োগ করলে 37 হবে। তার মানে এই প্যাটার্নটা ফলো করে আমরা কিন্তু সবগুলো পদকেই পাচ্ছি। সব ক্ষেত্রেই যে 8 দিয়েই গুণন করা লাগবে তা না, এক এক প্যাটার্নের ক্ষেত্রে এক একটা, এটা আমাদের একটু খুঁজে বের করতে হবে। এখন তাহলে আমরা কি লিখবো, কতম পদ। এটা আমাদের কতম পদের জন্য তাহলে আমরা এই সূত্রটাকে বা এই প্যাটার্নটাকে কিভাবে লিখতে পারি? এই যে দেখো, প্রথম পদের জন্য আমরা 1 লিখেছি, দ্বিতীয় পদের জন্য আমরা এখানে 2 লিখেছি, তৃতীয় পদের জন্য এখানে আমরা 3 লিখেছি। তাহলে কতম পদের জন্য কি লিখব? ক লিখবো, ওই যে 1 2 3-এর পরিবর্তে, তাহলে 8 থাকবে গুণন এখন ক বিয়োগ 3। তাহলে কতম পদ আমরা জেনে গেছি, মানে কি এখন আমরা আমাদের কয়টা সংখ্যার কথা বলছে? 50টি সংখ্যা। তাহলে আমরা লিখবো সুতরাং 50তম পদ, 50তম পদ। তাহলে কার পরিবর্তে 50 লিখলাম? কর পরিবর্তে। তাহলে এই সূত্রের যেখানে ক আছে সেখানে 50 লিখবো, আর যা যেমন আছে সেইভাবে আমরা রেখে দেব। তাহলে এই যে 8 গুণন কর পরিবর্তে 50 এবং বিয়োগের পরে 3। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 400 বিয়োগ 3 অর্থাৎ 397 আসবে আমাদের 50 নাম্বার পদ। এই যে 5 নাম্বার 6 নাম্বার এইভাবে 50 নাম্বারে যখন যাব তখন আমরা দেখব সেখানে 397 আছে। এখন দেখো, এই সূত্রটা কিন্তু আমরা অ্যাপ্লাই করার জন্য সবগুলো উপাদানই পেয়ে গেছি। তাহলে দেওয়া আছে প্রথম পদ আমাদের দেয়া ছিল এই যে এখানে 5, তাহলে শেষ পদ আমরা বের করলাম 397। পদ সংখ্যা, কয়টা পদের যোগফল বের করতে বলছে? 50টা পদের, এই যে 50টি, তাহলে পদ সংখ্যা আমাদের 50। তাহলে এখন আমরা জানি ওই সমষ্টির যে সূত্রটা আগে লিখছি সেই সমষ্টির সূত্রটা এখানে আমরা প্রয়োগ করব। আমরা জানি সমষ্টি প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2। তাহলে প্রথম পদে আমাদের কে আছে? প্রথম পদে আমাদের আছে 5, শেষ পদে কে আছে? 397 এবং পদ সংখ্যা কত? 50 ভাগ কত? 2। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, দেখো 5 যদি 397-এর সাথে যোগ করে দিই তাহলে 402 হবে, গুণন 50 ভাগ 2। তাহলে এটা যদি আমরা সরাসরি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে, আমরা পাবো 10,050। তাহলে প্রথম 50টি তালিকার এই যে তালিকাটা দেয়া ছিল, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি আমরা পেলাম কত? 10,050। আমাদের মূল বইয়ে যে নমুনা প্রশ্ন আছে সেই নমুনা প্রশ্নে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি সমাধান করে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 9,999 কোন বীজগণিতিক রাশির শততম পদ। তাহলে এখানে যে প্যাটার্নগুলো বা বীজগণিতিক রাশিগুলো দেয়া আছে এটা শততম পদ হবে, অর্থাৎ কর জায়গায় যদি 100 বসিয়ে আমরা এটা পাই, যে অপশনটাতে কর জায়গায় 100 বসালে এটা পাওয়া যাবে সেটাই হবে আমাদের কিন্তু রাইট অ্যান্সার। তাহলে এখানে যদি কর জায়গায় যেহেতু শততম পদ অর্থাৎ কর মান কিন্তু 100, কর সমান 100। তাহলে এখন আমরা যদি কর মান বসাই, আমাদের ক নাম্বারে আছে কত? তাহলে এখানে কর মান বসিয়ে যদি, তাহলে এটা কিন্তু আমাদের কত আসবে? 9,900 যোগ 1 মানে আমাদের 9,901 আসবে। তাহলে আমরা কিন্তু এই ক নাম্বারে যে বীজগণিতিক রাশিটা আছে সেই বীজগণিতিক রাশিতে কর মান 100 বসালে 9,999 পাচ্ছি না, তার মানে এটা আমাদের ভুল অ্যান্সার, এটা হবে না। খ নাম্বারেতে যদি আমরা যাই, আমরা সরাসরি গুণন 100 বিয়োগ 1, অর্থাৎ এখানে 9,900-র মধ্যে 1 বিয়োগ করলে হবে কত? 9,899। তাহলে এটাও কিন্তু আমাদের হচ্ছে না। গ নাম্বার যদি আমরা খেয়াল করি তাহলে কর উপর স্কোয়ার মানে কি? 100-র উপর স্কোয়ার তার উপরে 1, অর্থাৎ 100-র উপর স্কোয়ার করলে হবে আমাদের 10,000 আর 1 যোগ করলে হবে 10,001। তাহলে এটাও আমাদের হচ্ছে না। তাহলে ঘ নাম্বারে
আমরা কর মান 100 বসিয়ে যদি 1 মাইনাস করি তাহলে 10,000-এর মধ্যে থেকে যদি 1 মাইনাস করি তাহলে কিন্তু হবে 9,999, অর্থাৎ এই ঘ নাম্বারটা হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। এই ঘ নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার হবে। তাহলে 1 নাম্বারটা আমরা করে ফেললাম। 2 নাম্বারে কি বলছে, 1 থেকে 100 পর্যন্ত কতটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? এটা অ্যান্সার হবে 35টি। এটা আমাদের একটু মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। এটা তোমাদের মূল বইয়ের 5 নাম্বার পাতার 1.3-এর দ্বিতীয় প্যারার প্রথম লাইনেই এই দেখবা যে 1 থেকে 100 পর্যন্ত কতটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়, সেখানে 35 দেয়া আছে। এই তথ্যটা আমাদের মনে রাখতে হবে। তাহলে 2 নাম্বার গেল। এরপরে প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা দ্বারা 3 ক্রমের বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15। তাহলে আমরা যদি দেখি ম্যাজিক সংখ্যা কিভাবে আমরা বের করি, আমি যখন উদাহরণের মধ্যে ম্যাজিক বর্গ দেখিয়েছিলাম তখন আমি ম্যাজিক সংখ্যা কিভাবে বের করতে হয় সেটা দেখিয়েছিলাম, যে ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2। এটা যেহেতু 3 ক্রমের ম্যাজিক বর্গ, 3 ক্রমের, তাহলে কর মানগুলো এখন কিন্তু 3 হবে। তাহলে 3-এর উপর স্কোয়ার গুণন 1 ভাগ 2। তাহলে এখানে 3 আর এটা 10 হবে ভাগ 2, তাহলে ক্যালকুলেশন করলে 15। তার মানে আমাদের যে বলছে যে ম্যাজিক সংখ্যা 15 হবে, তাহলে এই 1 নাম্বার তথ্যটা কিন্তু সঠিক। কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে 5। কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে, তাহলে আমরা 9টা 3টে সারি 3টা কলাম থাকবে আমাদের এই ম্যাজিক 3 ক্রমের ম্যাজিক বর্গে 3টা কলাম থাকবে, 3টা সারি থাকবে। আমাদের এটা আমরা এখানে 1 লিখতে পারি। এটা কিভাবে করতে হয় এটা আমি দেখিয়েছিলাম। এখানে 3 লিখতে পারি, এখানে 4 লিখতে পারি, এখানে 5 লিখতে পারি, এখানে 6 লিখতে পারি, এখানে 7, এখানে 8, এখানে 9। এইটা কিন্তু আমাদের 3 ক্রমের ম্যাজিক বর্গ। তাহলে এখানে কি বলছে, কেন্দ্রে মানে কি মাঝখানে। দেখো এই যে 5টা, এই ঘরটা কিন্তু একদম মাঝখানের ঘর, কারণ এর উপরে 1, কোনার দিকে গেলে 1, ডান দিকে গেলে 1, বাম দিকে গেলে 1, যেদিকে যাও একটা করে কিন্তু বর্গ আছে, অর্থাৎ এটা 5 নাম্বার যে প্রত্যেকটা ঘর কিন্তু এক একটা বর্গ। তাহলে এখানে কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে মানে এই বর্গক্ষেত্রটার মধ্যে সংখ্যাটা হবে 5। কি 5 হয়েছে না আমাদের? হ্যাঁ 5 হয়েছে। তাহলে এই 2 নাম্বার অপশনটাও কিন্তু সঠিক। এখন বলতেছে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। তাহলে এখানে আমরা যে স্বাভাবিক সংখ্যাগুলো লিখছি 1, 2, 3 এভাবে যদি গুণে দেখি, এই 9 কিন্তু আমাদের সর্বোচ্চ স্বাভাবিক সংখ্যা। তাহলে 15 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, এটা কিন্তু কথাটা সঠিক না, অর্থাৎ এটা ভুল। তাহলে 1 এবং 2 যে অপশনে আছে সেটাই হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে দেখো এখানে একটা উদ্দীপক দেয়া আছে, তোমার এই উদ্দীপক অনুযায়ী বলতেছে কি ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত। আমরা যখন 3 নাম্বার কোশ্চেনটা সমাধান করছিলাম তখন 3 ক্রমের ম্যাজিক বর্গ ছিল। 3 ক্রমের ম্যাজিক বর্গতে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম এখানে কিন্তু সেই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। 3 ক্রমের ম্যাজিক বর্গটা শুরু হয়েছিল 1 থেকে 3 পর্যন্ত, কিন্তু এটাও একটা 3 ক্রমেরই ম্যাজিক বর্গ, কিন্তু শুরুটা কিন্তু 1 থেকে হয় নাই, শুরুটা হয়েছে এখানে হয়তো 11 হলো সর্বনিম্ন সংখ্যা। আর কতে কি পাবো সেটা আমরা পরে জানবো। তাহলে এখান থেকে আমরা ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কিভাবে নির্ণয় করব। আমরা ম্যাজিক সংখ্যা যখন নির্ণয় করেছিলাম তখন যদি খেয়াল করো যে বাম থেকে ডান পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলেও 15 পেয়েছিলাম, উপর থেকে নিচের দিকে সংখ্যাগুলো যোগ করলেও 15 পেয়েছিলাম, আবার কোনাকুনি সংখ্যাগুলো যোগ করলেও 15 পেয়েছিলাম। তাহলে এখানে সেইভাবে কিন্তু আমাদের এইটা শুধু অজানা, কিন্তু এইগুলো সবগুলোই জানি। আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা কত পাবো, দেখো আমরা এখানে যোগ করলে আমাদের যোগফল হবে 12 আর 19-এ 31, 31 আর 14-তে 45। এখন আমরা যদি এই দিকে বা এইটাও যদি যোগ করি, দেখো আমরা 16 আর 11 যোগ করলে হবে আমাদের
27, 27 আর 18-তে হবে কিন্তু আমাদের 45। এখন যদি তুমি উপর নিচে যোগ করো তাহলে কি হয় দেখো, 14 আর 13-তে হবে আমাদের 27, 27 আর 18-তে কিন্তু আমাদের 45। তাহলে এখানেও যদি যোগ করো তাহলে দেখো 12 আর 17-তে 29, 29 আর 16-তে 45। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে এই ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত, 45। অর্থাৎ এই ঘ নাম্বারে 45 আছে, এটা আমাদের সঠিক অ্যান্সার। এরপরে বলতেছে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত। তাহলে আমরা এই যেদিকে যাই, এই মাঝখানের উপর থেকে নিচ পর্যন্ত, বা এই যে পাশাপাশি যদি আমরা যাই 17 পরে ক, কর পর 13, তাহলে আমাদের এই তিনটা যোগ করলে আসলে কত হওয়ার কথা, 45 হওয়ার কথা। তাহলে আমরা কত বসালে 45 হয় একটু দেখি। আমরা 13 আর 17 যদি যোগ করি তাহলে কিন্তু 30। তার মানে এখানে যদি আমরা 15 বসাই, এইটা যদি আমরা 15 বসাই তাহলে কিন্তু আমাদের 45 হচ্ছে। এখন উপর থেকে নিচের দিকে যদি আমরা একটু চেক করি যে 19 আর 15-তে আমাদের 34, 34 আর 11-তে কিন্তু 45 হবে। তার মানে আমাদের উপযুক্ত সংখ্যাটা কিন্তু এই যে গ নাম্বারে আছে 15, এটাই হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। তো নমুনা প্রশ্ন তোমাদের এখানে যে পর্যন্ত ছিল এ পর্যন্ত কিন্তু আমি শেষ করে দিলাম। এটা আমি পার্ট 2-তে আপলোড করব। পার্ট 1-এ আমি তোমাদের বেসিক এবং উদাহরণের অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা আমার সেই ভিডিওটি দেখো নাই তারা দেখে নিতে পারো। আর এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। পরবর্তী আমি আরেকটা পার্ট করব, সেই পার্ট 3-তে আমি তোমাদের যে সৃজনশীল প্রশ্ন আছে 6, 7 এবং 8-এর সংক্ষিপ্ত প্রশ্নের সবগুলো পরবর্তী পার্টে তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।